Bismillahir Rahmanir Rahim. আবারও আসছে rotate your device, you can turn your phone while live. আচ্ছা আমি ওর সাথে একটু শেয়ার করি। আচ্ছা দাঁড়াও শোন আচ্ছা তোমরা একটু লাইভে আসো, আস্তে আস্তে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। প্রবলেমটা কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে কারো? ক্লাস দেখতে আমাকে কি দেখতে সমস্যা? এটা কি ইনভাইট করবো কে? গো লাইভ উইথ আমি যে এখন যে শুরু করছি আমাকে কি দেখতে কি উল্টা মনে হচ্ছে তোমাদের? আর ঠিক আছে বলো, আমি কন্টিনিউ করব। কে যেন বললো যে এই মোবাইল উল্টা হয়ে যাচ্ছে, কি বলছে যেন। আমি এইভাবেই সবসময় লাইভ ক্লাস নেই। এই কথাগুলো কি পরে কেটে দেওয়া যাবে? ওকে my dear students, this is my third lecture of marketing research course. As you know, I am not fit, totally fit. I am a little bit sick now, but you don't worry. You just carry on your class. আমি তোমাদেরকে যে মার্কেটিং রিসার্চ পড়াচ্ছিলাম ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে মার্কেটিং রিসার্চ কাকে বলে, এর প্রকারভেদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু চা দিতে বলো তো, গলা তো বসে যাচ্ছে, কথা বলতে পারতেছি না তো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল স্টেপস ইন মার্কেটিং রিসার্চ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং রিসার্চের প্রয়োজনীয়তা, মার্কেটিং রিসার্চের যে বৈশিষ্ট্য, মার্কেটিং রিসার্চের যে নৈতিক দিক, মার্কেটিং রিসার্চে বাংলাদেশের প্রেক্ষিতে কি সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে my dear student, I would like to welcome all of you from Mohammadpur Kendriya College as well as the Department of Marketing. It's me, S.M. Rokibuzzaman, Associate Professor, Department of Marketing, Mohammadpur Kendriya College, Dhaka, and course শিক্ষক আমি তোমাদের কোর্স টিচার, মার্কেটিং রিসার্চ BBA অনার্স 4th year. My dear students, you know the name of this course is Marketing Research, and we are studying the first chapter. The learning area of this class is importance of marketing research, characteristics of marketing research, ethical issue in marketing research, problem of marketing research in Bangladesh, how to solve the problem of marketing research in Bangladesh. এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা দিতে পারবে। আর এই কারণেই আমি তোমাদেরকে যদি একটু সংক্ষিপ্ত আকারেও পড়াই তাহলেও তোমাদের খুব একটা সমস্যা হবে না। কারণ হলো এই বিষয়গুলো না বোঝার মতো নয়। আমি তোমাদেরকে একটি একটি করে ধরে ধরে শেখানোর চেষ্টা করব। প্রথমে আসো ইম্পর্টেন্স অফ মার্কেটিং রিসার্চ। ইম্পর্টেন্স অফ মার্কেটিং রিসার্চ বা বাজারজাতকরণ গবেষণার গুরুত্ব। আমরা এখানে 7টি বিষয় তুলে ধরেছি, যেমন মেজারিং মার্কেট শেয়ার, ডিমান্ড ফোরকাস্টিং, কম্পিটিটর অ্যানালাইসিস, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, forecasting customer buying behavior,
forecasting customer satisfaction, measuring the effectiveness of product, price, place, promotion, or you can say the marketing mix. My dear student, তোমরা ভালো করেই জানো যে একটা জনশ্রুতি রয়েছে যে বাজারজাতকরণ গবেষণা শুরু হয় কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে এবং শেষ হয় ওই সমস্যাটাকে সমাধান করা নিয়ে। এই জন্যই রিসার্চের যে ক্লাসিফিকেশন সেখানে আমরা দেখেছিলাম প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ আর প্রবলেম সলভিং রিসার্চ। তোমাদের হয়তো এই কথাটা মনে আছে, প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ আর প্রবলেম সলভিং রিসার্চ। তাহলে কথা হলো যে বাজারজাতকরণ গবেষণা কেন করা হয়, আমি যদি সিম্পলি বলি তাহলে বলবো যে সমস্যা সমাধান করার জন্য বাজারজাতকরণ গবেষণা করা হয়। এটা বললে কিন্তু ভুল হবে না, কিন্তু ওভারঅল তুমি যখন চিন্তা করবা যে ইম্পর্টেন্স অফ মার্কেটিং রিসার্চ অথবা হোয়াই ডু দ্য কোম্পানি কন্ডাক্ট মার্কেটিং রিসার্চ, আমি আবারও বলছি, তোমরা জানো যে বাজারজাতকরণ গবেষণা হলো সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানের একটি গাইডলাইন তৈরি করা, যাতে করে প্রতিষ্ঠান একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন এই যে একটা কথা বললাম যে সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা, যাতে উচ্চ ব্যবস্থাপনা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তো হয়েই গেল গবেষণার উদ্দেশ্য। কিন্তু এর বাইরেও আছে, যেমন মনে করো মেজারিং মার্কেট শেয়ার, বাজার শেয়ার পরিমাপ করা। তোমরা যখন ক্লাসিফিকেশন অফ মার্কেটিং রিসার্চ আমার লেকচারে শুনেছিলে, তখন তোমরা জেনেছিলে যে শুধুমাত্র প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্যই রিসার্চ এর কাজ হয় না, বরং একটা কোম্পানি বর্তমানে তার বাজার শেয়ার কি পরিমাণ আছে এটা সে পরিমাপ করার জন্য বাজারজাতকরণ গবেষণা করতে পারে। কেন করবে? কারণ আমাদের কি ইংলিশে লিখলে হবে? হ্যাঁ, এটা বাংলায়ও লিখতে পারবা, ইংলিশেও লিখতে পারবা। তোমাদের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার জন্যই আমি শুধুমাত্র টপিকসগুলো ইংলিশে লিখছি আর ব্যাখ্যাগুলো বাংলায় করছি, এবং পাশাপাশি আমি ইংলিশেও বলে যাওয়ার চেষ্টা করব। তোমাদের মধ্যে যারা ইংলিশে লিখতে চাও তারা আমাকে আলাদাভাবে একটু নক করো, আমি তোমাদেরকে আলাদাভাবে হেল্প করব। বিষয়টা হলো যে আমেরিকার জেনারেল মোটরস কোম্পানির নাম শুনেছিলে, যারা পৃথিবীর সবচেয়ে সেরা গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেই কোম্পানির মার্কেট শেয়ার ছিল সমস্ত আমেরিকাতে, মানে টোটাল আমেরিকায় যত গাড়ি বিক্রি হতো তার 70%-এর বেশি গাড়ি বিক্রি হতো জিএমের। জিএমের যে এই যে ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ডের যে স্ট্রেংথ বা শক্তি, এটা কম্পিটিটররা ধারে কাছেও যেতে পারত না। কিন্তু বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সেরা মানে গুণগত মানের গাড়ি কিন্তু জাপানিরা বানায়। এইখানে আমি তো যেটা বলতে চাচ্ছি যে মার্কেট কখনো স্থিতিশীল থাকে না, কখন যে কার দখলে চলে যায় এটা বলা মুশকিল। আর এই কারণেই প্রতিনিয়ত এই বাজার শেয়ার পরিমাপ করতে হয়। এটাও বাজারজাতকরণ গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলো, গুরুত্বপূর্ণ কাজ বলো। কারণ তুমি তোমার মার্কেট শেয়ারের পজিশন সম্পর্কে না জানলে তুমি তোমার সামনে যে এর পজিশনটা বাড়াবা, অর্থাৎ মনে করো তোমার এখন মার্কেটে 40% দখলে রয়েছে, তুমি যদি এটা পরিমাপ করে বের করতে পারো তাহলে তুমি টার্গেট করতে পারবা যে নেক্সট ইয়ারে আমি 50% মার্কেট শেয়ার দখল করে নেব। এই জন্যই কিন্তু বলছি যে in order to know the market position or market share of a specific company, it is required to measure the market share, এবং এটা হচ্ছে বাজারজাতকরণ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় হলো ডিমান্ড ফোরকাস্টিং, চাহিদা পূর্বানুমান করা।
তোমরা জানো যে আধুনিক প্রতিযোগিতামূলক যুগে ক্রেতারা কিন্তু খুব মুভ করে। এই জন্য ফিলিপ কটনার বলেছিলেন যে নতুন ক্রেতা খোঁজার পাশাপাশি বর্তমান ক্রেতাদেরকে ধরে রাখতে হবে। এখন ধরে রাখতে গেলে তাদের ডিমান্ড ফোরকাস্টিংটা করতে হবে। ক্রেতারা কি চাচ্ছে, কীভাবে চাচ্ছে, তাদের রুচি, চাহিদা, ক্রয় অভ্যাস, এই ধরনের বিষয়গুলো অবশ্যই তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আর এটা খুঁজে বের করার জন্য গবেষণার কোনো বিকল্প নেই। এছাড়া নাম্বার 3, কম্পিটিটর অ্যানালাইসিস, প্রতিযোগী বিশ্লেষণ। যারা তোমার পণ্যের প্রতিযোগী রয়েছে তারা কোন ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল গ্রহণ করছে, তাদের মূল্যনীতি কী, তাদের পণ্যের বৈশিষ্ট্য কী, তাদের মার্কেট স্ট্র্যাটেজি কী, তারা মার্কেটিং মিক্সটা কিভাবে করছে, তারা কম্পিটিটিভ অ্যানালাইসিসটা কিভাবে করছে, তারা কি লিডার না ফলোয়ার না চ্যালেঞ্জার, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। যে কোম্পানির হয়ে তুমি গবেষণা করছো অবশ্যই তোমার উচিত তুমি যে পণ্য বিক্রি করছো সমজাতীয় পণ্যের যিনি কম্পিটিটর বা প্রতিযোগী তাকে বিশ্লেষণ করতে হবে, তার কৌশলকে বুঝে কাউন্টার অ্যাটাক দিতে হবে, গরিলা অ্যাটাক দিতে হবে, ফ্রন্টাল অ্যাটাক দিতে হবে, যাতে করে কম্পিটিটরকে দাবিয়ে রাখা যায়। তোমরা লক্ষ্য করে দেখবা বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন এরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে। ও যদি একটা অফার দেয় ও আরেকটা অফার দেয়। আবার দেখবা কোকা কোলা এবং পেপসি কোলা এক একজন এক একটা অর্ডার দেয়। নুডলসের ক্ষেত্রেও দেখবা বিভিন্ন ধরনের অফার চলে আসতেছে। বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় পণ্যের ক্ষেত্রেও দেখবা। স্যার উল্টা কাইন্ডলি সোজা করেন। আমি কি বুঝতেছি না, আমি তো এইভাবেই সবসময় করি। এখন তোমাদের মোবাইলটা ঘুরাই নাও, যদি ল্যাপটপে কেউ দেখে থাকো তাহলে একটু সমস্যা হবে। এখন আমি ক্লাসটা চালিয়ে যাই, তারপর পরবর্তী আমি দেখবো নি কী করা যায়। কারণ আমি যেভাবে আমি ক্যামেরা যেভাবে সেট করি আমি সেভাবেই সেট করেছি। কিন্তু যদি উল্টা, স্যার উল্টা কাইন্ডলি সোজা করেন। সোজা করবো মানে কি, আমি মোবাইলটা কি খাড়া করব? মোবাইলটা খাড়া করলে আমার কি সোজা হয়ে যাবে? মানে মোবাইল যদি খাড়া করি আমি এটা মোবাইলটা স্ট্যান্ড করাবো কীভাবে? যাই হোক, আমি দাঁড়াও একটু দেখছি, একটু দেখি পারি কি না, একটু চেষ্টা করে দেখি। এটা তো এভাবে যাবে না, এইভাবে হবে না, এটা দাঁড়া দেখি। তোমরা কি এরকম বলতেছো? দেখো তো, আমি ল্যাপটপ না, আমি কি এইভাবে ক্লাস নেব? এইভাবে এখন যেভাবে রাখছি এভাবে হবে কিনা বলো? এখন যেভাবে রাখছি এভাবে হবে? আওয়াজ দাও। স্যার আপনি ক্লাস নেন, আমরা ফোনটা একটু ঘুরিয়ে নিলেই তো হয়। না তুমি দেখো, এখন দেখো আমি যেভাবে এখন রেখেছি এভাবে করলে কি তোমাদের সুবিধা হয়? আচ্ছা ওকে ওকে, আমি এখন এইভাবে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি। ওকে ওকে, এটা আমি পারলাম। বাবা তাহলে তাহলে ভাতটা একদিকে বহন করতে পারে না। আচ্ছা তোমরা লাইনে থাকো। হাই রে হাই, চাটা কোথায় রেখে গেল রে ভাই? আমি তো পুরো মামু হয়ে গেলাম। আচ্ছা একটু সোজা করতে পারতেছি না এখন, বুঝছো? আরে বাবা রে বাবা, অর্নি অর্নি, আম্মু অর্নিকে ডাক দাও তো একটু। এইভাবে আমি কিভাবে ক্লাস নেবো? এখন তো পড়ে আম্মু, এখন এই যে এটা ধরেছি বুঝছো,
এই যে এটা ধরেছি, এখন এদের বাঁকা হয়ে যায়, এটা সোজা করা যায় কিভাবে? তো মানে ভার নিতে পারতেছে না নাকি? আমার সামনে এসো না। আগে যেভাবে নিচ্ছিলাম সেভাবেই নেন। কি এক এক প্রায় মানে এক এক ধরনের কথা বলে, আমার এমনি শরীর ভালো না, বুঝছো? আমি এটা বাংলা করো তো, এটা খুলো। হ্যাঁ হ্যাঁ এভাবে না, যার ইচ্ছা সেভাবে রোটেট করে দিন। হ্যাঁ 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 বাস। হ্যাঁ, আমি এর এর চেয়ে ভালোভাবে পারবো না, বুঝছো? কারণ হলো কি, আমার তো এই মোবাইল, আমার যে ক্যামেরা স্ট্যান্ড, এটা হালকা, এটা বাঁকা হয়ে যায়। যাই হোক, তোমরা একটু বেশিরভাগ স্টুডেন্টই তো স্যার যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আচ্ছা করছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বলছিলাম কি, একটু বড় করে দেওয়া যায় মনে হয়। হুম, কি করি বাবা রে বাবা। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ? ওকে, আমি সময় নষ্ট না করি, তাহলে যেটা বলছিলাম যে প্রতিযোগী কি কৌশল অবলম্বন করে, এটা তুমি যদি না বুঝো, গবেষণা করে না জানো, তাহলে কি হবে? প্রতিযোগী তোমার চেয়ে এগিয়ে যাবে। আর প্রতিযোগী যদি এগিয়ে যায়, তাহলে মার্কেটে তোমার টিকে থাকাটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। যার ফলে আমি আজকে বিরক্ত হচ্ছি আজকে, যার ফলে তোমার প্রতিযোগী বিশ্লেষণ করতে হয়। এটাও বাজারজাতকরণ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমরা জানি যে প্রতিনিয়ত কেউ না কেউ কোনো না কোনো নতুন পণ্য নিয়ে আসছে। কারণ কেন নিয়ে আসছে? কারণ হলো ক্রেতার রুচির পরিবর্তন হচ্ছে, ক্রেতার চাহিদার পরিবর্তন হচ্ছে। ফলে কি হচ্ছে, সে তার যে পরিবর্তিত রুচি, সে রুচির সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন নতুন পণ্য খুঁজছে। একটা সামান্য উদাহরণ শুধু দেই, আমাদের দাদা বা দাদার বাবা আম কিভাবে খেত? পাকা আম ছিলিয়ে টিপে রস বের করে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেত। এখনকার বাচ্চারা কিভাবে আম খায়? স্লাইস করে আম খায়। ম্যাঙ্গো পাপ বলে, স্লাইস বলে, ম্যাঙ্গো পাল্প বলে, স্লাইস বলে। আবার বড়রা আম খায়, তাই না? ওই যে স্লাইস, ম্যাঙ্গো স্লাইস। মানুষের যত প্রযুক্তি, তথ্য প্রযুক্তি তত উন্নত হচ্ছে, বিশ্বায়নের প্রভাব যত বাড়ছে, মানুষের মধ্যে রুচি তত পরিবর্তন হচ্ছে। ফলে ট্র্যাডিশনাল পণ্য তাকে বেশি দিন আকৃষ্ট করতে পারে না। এই জন্যই দরকার নতুন নতুন পণ্য উৎপাদন করা। কিন্তু গবেষণা করা ছাড়া কখনোই বাজারে নতুন পণ্য আনা সম্ভব নয়। এই জন্যই এখানে নতুন পণ্য উৎপাদন করতে চাইলেও তোমার বাজারজাতকরণ গবেষণা প্রয়োজন। এখন নতুন পণ্য বাজারে নিয়ে আসবা, কিংবা তোমার যে বর্তমান পণ্যটা রয়েছে বা নতুন পণ্য এনেছো, তার প্রমোশন করবা, তার মূল্য নির্ধারণ করবা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাইং বিহেভিয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এজন্য কাস্টমাররা একটা পণ্য ক্রয় করার সময় কি কি বিষয়গুলো বিবেচনা করে, এখানে কিন্তু আবার কাস্টমার টু কাস্টমার অ্যাটিটিউডে বা বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আছে। একই জিনিস একজনে যেভাবে কিনছে, আরেকজন অন্যভাবে কিনছে। অর্থাৎ তুমি কি দেখো, আমি কি দেখি, একই পণ্যের ভিতরে তুমি দেখতেছো একটা, আমি দেখতেছি একটা। আমি দেখলাম কালারটা দারুণ, তুমি দেখলা যে এটা ডিউরেবিলিটি ভালো হবে, তুমি দেখলা ডিজাইনটা, আমি দেখলাম সাইজটা। তার মানে কি, একটা পণ্য বিভিন্ন ক্রেতা ভিন্ন ভিন্নভাবে দেখে, কিন্তু
তুমি যদি একটা স্যাম্পল সাইজ নিয়ে অনেকগুলো ক্রেতার উপর একটা সার্ভে করো, তার মানে রিসার্চের একটা অংশ সার্ভে করো, তাহলে তুমি একটা ওভারঅল একটা রেজাল্ট পাবা যে মূলত ক্রেতারা একটা পণ্য ক্রয়ের সময় কি কি বিষয়গুলো বিবেচনা করে বা তাদের আচরণটা কেমন হয়। এরপর হলো ফোরকাস্টিং কাস্টমার স্যাটিসফ্যাকশন, ভোক্তা সন্তুষ্টিকে পূর্বানুমান করা। একটা ক্রেতা, আমি প্রথমেই গবেষণা করে ক্রেতার রুচি ও চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে তারপর পণ্য উৎপাদন করেছি এবং সে পণ্য আমি বিক্রিও করেছি। বাট পণ্য বিক্রি করার পরেই কি আমার কাজ শেষ হয়ে যায়? না। তোমরা জানো যে মার্কেটিংয়ের কাজের 3টা ডাইমেনশন আছে। একটা হলো কি উৎপাদনের পূর্বের কাজ, উৎপাদন পরবর্তী কাজ এবং বিক্রয় পরবর্তী কাজ। এই বিক্রয় পরবর্তী কাজের মধ্যেই রয়েছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ফোরকাস্টিং করা। কারণ কি, আমার পণ্যটা ক্রেতারা যেভাবে চেয়েছিল আমি সেভাবে পণ্যটা উৎপাদন করেছি, অতঃপর তা ক্রেতার কাছে পৌঁছে দিয়েছি। এখন ক্রেতা পণ্যটা ভোগ করে বা ব্যবহার করে কতটুকু সন্তুষ্ট তা আমরা পরিমাপ করতে পারি। এই জন্যই এটা পরিমাপ করা বিপণনের জন্য গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হলো মার্কেটিং মিক্সকে তোমার ইফেক্টিভনেস বাড়ানো আর কি, অর্থাৎ ইফেক্টিভনেস অফ মার্কেটিং মিক্স, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট এর কিছু অ্যাট্রিবিউট আছে, প্রাইস এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্লেস মানে ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, প্রমোশন মানে কিভাবে আমি পণ্যটা ক্রেতার নিকট আকর্ষণীয় করব। এর প্রতিটা বিষয় সম্পর্কে তোমার গবেষণা করতে হবে। হুটহাট করে উইদাউট রিসার্চ তুমি যদি প্রোডাক্ট মার্কেটিং মিক্স করো তাহলে কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ কি, ইউ আর নট অ্যালোন ইন দ্য মার্কেট, ইউ হ্যাভ হিউজ কম্পিটিশন। So, my dear student, we are discussing about importance of marketing, where we have got 7 points. First one was measuring market share. You have to measure your present market share in order to know the present situation so that you can fix up your future target. This is why marketing research is important. Second thing is demand forecasting. You need to know the demand of the customer. Present demand, you have to be aware about the future demand of the customer. So demand forecasting is another important point of marketing research. Competitor analysis. You know, competitor works all over the world because we are living in a global village. We have to face a domestic competitor as well as foreign competitor. So you have to know the strategical plan of competitor, the pricing strategy, distribution strategy, promotional strategy of competitor, because you have to fight with him. So that you need to know what strategy is taken by the competitor so that you can follow alternative strategy to meet the competition. So competitor analysis is also the importance of marketing research. New product development. As you know, the customer is a very peculiar character. By increasing their age or attitude, glamour, culture, habitude, always they are changing their livelihood. For that reason, they want new product or new idea. You can see the example of mobile phone. The configuration of mobile phone is rapidly changing day by day. New configuration is adding with the existing mobile set and you are jumping over the new configuration. So company should know what change is required for the society, what change is required to the product. For that reason, product development research is also important. Forecasting the customer buying behavior. When a customer buy a product, you have to watch what is his buying or her buying behavior. You have to record it, you have to analyze it, and you have to apply it for the next time when you marketed your product. For the next one is
forecasting customer satisfaction. Customer satisfaction is the last word for marketing. As you know, customer satisfaction, according to Philip Kotler, marketing is a process by which company create value and maintain a strong relationship by satisfying him or her. So without satisfaction, satisfy the customer, you can promote your product, you can longitude your product. So how to satisfy the customer, how to ensure the customer satisfaction, you need to work as a research. And finally, measuring the effectiveness of marketing mix or product price place promotion. What will be the product? What will be the attribute of the product? What will be the core product? What will be the benefit of the product? What will be the pricing strategy? Where will you distribute your product? And what is your promotion strategy? You need to know through marketing research. So my dear student, this is very important topics in your final examination. Now come to the next topics. Characteristics of marketing research. বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্য। গলা বসে গেছে ভাই। আমরা জানি বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা বিষয়কে চেনার উপায়। আমাকে দেখে চেনো মিলন স্যার, কেন চেনো? কারণ আমার একটা বৈশিষ্ট্য আছে, যে আমার দাড়ি আছে, আমার গায়ের রং শ্যামলা, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আমি ধরো একটু মোটা পেট, মানে জাস্ট আই ওয়ান্ট টু সে ইউ নিড সাম স্পেসিফিক অবজেক্টিভ টু আইডেন্টিফাই এ থিং। সো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেটিং রিসার্চ? তাহলে বাজারজাতকরণ গবেষণার আসলে বৈশিষ্ট্যগুলা কি? আমরা জানি, আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিসেরই একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। এখানে বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি অর্ডারলি অ্যান্ড প্রিসাইজ, অর্থাৎ সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট। মনে করে দেখো, বাজারজাতকরণ গবেষণা কিন্তু কোনো এলোমেলো, অগুছালো কিংবা যেখান থেকেই পারি শুরু করি এমন কোনো বিষয় নয়। এর একটা সুশৃঙ্খল বা অর্ডার আছে, সে অর্ডারটাকে তোমাকে ফলো করতে হবে এবং অবশ্যই সেটা সুনির্দিষ্ট। অর্থাৎ এখানে বাজারজাতকরণ গবেষণার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা পর্যায়ক্রমিকভাবে 6টি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে পরিচালিত হয়। যদি তোমরা চাও আমি একটু বলি। প্রবলেম আইডেন্টিফিকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম, রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, field work or data collection, data analysis, report preparation and finally report presentation. এই হলো বলছি অর্ডারলি অ্যান্ড প্রিসাইজ, সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি যে বাজারজাতকরণ গবেষণা হচ্ছে একটি সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট পদ্ধতি। সেকেন্ড, সায়েন্টিফিক মেথড। দেখো সায়েন্টিফিক মেথড কি? সায়েন্টিফিক মেথড হলো কজ ইফেক্ট, অর্থাৎ কারণ এবং প্রভাব। গবেষণার ক্ষেত্রে অবশ্যই এটা সায়েন্টিফিক হতে হবে। সায়েন্টিফিক না হলে তুমি সেটা কি বলে, এটাকে রিসার্চ বলা যাবে না, সেটা মার্কেটিং হোক আর সোশ্যাল রিসার্চ হোক। তো সায়েন্টিফিক কেন বলা হয়? সায়েন্সের যে প্যাটার্ন বা মেথডগুলো রয়েছে গবেষণার ক্ষেত্রে এখানে ফলো করা হয়। যেমন প্রথম ধাপে সমস্যা চিহ্নিতকরণ করা হবে। এটা কিন্তু পৃথিবীর যে দেশে যাও তুমি, বিজ্ঞান তাই বলবে, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু ডিফাইন দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য প্রবলেম। এটা বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন, যেখানে যাও রিসার্চের কাজই হলো প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। দ্বিতীয় হলো ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ, এটাও কিন্তু সায়েন্টিফিক। ডিজাইন ফর্মুলেশন করা, ফিল্ড ওয়ার্ক করা, ডাটা কালেকশন অ্যান্ড প্রসেসিং করা, রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন করা। আমার প্রথম কথা দ্বিতীয় কথার মধ্যে কিন্তু একই ধরনের সুর তোমরা পেয়েছ, বিকজ অর্ডারলি মানেই সায়েন্সকে ফলো করা। Marketing research is a process. It's a process. Marketing research is a process by which
by which the researcher can identify the problem and make a report so that top management can take the decision. অর্থাৎ এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে গবেষক সমস্যাকে চিহ্নিত করে, তথ্য সংগ্রহ করে, একটা রিপোর্ট তৈরি করে, যে রিপোর্ট কিনা উচ্চ ব্যবস্থাপনা বা মালিক পক্ষ সংগ্রহ করে গ্রহণ করে তার সমাধানের পথটা পরিষ্কার করতে পারে। এজন্যই কিন্তু এটাকে সিস্টেমেটিক পদ্ধতি বলা হয়েছে। ইট ইজ এ সিস্টেমেটিক মেথড। এই জন্য বলা হয় যে রীতিবদ্ধ পদ্ধতি। এখানে একটার পরে একটা, ডেফিনেশনের পরে অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট, তারপরে রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, তারপরে ফিল্ড ওয়ার্ক, তারপরে ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, এরপরে রিপোর্ট প্রিপারেশন, এরপরে রিপোর্ট প্রেজেন্টেশন। সো এটা সিস্টেমেটিক। নট অনলি দিস, রিসার্চ মার্কেটিং রিসার্চ ইজ এ অবজেক্টিভ মেথড। প্রত্যেকটা মার্কেটিং রিসার্চের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে সেটা কখনোই রিসার্চ হতে পারে না। রিসার্চ যদি সঠিক হতে হয় তাহলে অবশ্যই তা পক্ষপাত দুষ্ট মুক্ত হতে হবে, অর্থাৎ আনবায়াসড হতে হবে। কোনো পক্ষপাত দুষ্ট হতে পারবে না, এটা একটা বৈশিষ্ট্য। ইট শুড বি আনবায়াসড বা পক্ষপাতহীন। ইট শুড বি এ ক্রিয়েটিভ মেথড। অবশ্যই বাজারজাতকরণ গবেষণা সৃজনশীল পদ্ধতি হতে হবে। এটা তোমার গবেষণাটার বৈশিষ্ট্যই এমন যে এটা সৃজনশীল, কারণ এতে গবেষকের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং তার যে জ্ঞানের গভীরতা, এগুলোকে সমন্বয় ঘটিয়ে মূলত বাজারজাতকরণ গবেষণার কাজটাকে সম্পন্ন করতে হয়। তারপর হচ্ছে কি অ্যাডিশন টু নিউ নলেজ। দেখো, এই গবেষণার মধ্যে নতুন জ্ঞানের সংযোজন থাকতে হবে। তুমি যদি পুঁথিগত বিদ্যা নিয়ে এগিয়ে যাও, যে আমি ডাটা কালেকশন করলাম সার্ভে মেথডে, আমি করলাম অবজারভেশন মেথডে, আমি করলাম ডাইরেক্ট কোশ্চেনিয়ার, এগুলোই যথেষ্ট নয়। মাঝে মাঝে সিচুয়েশন বুঝে তোমার অতিরিক্ত জ্ঞানের প্রয়োজন পড়তে পারে, নিউ টেকনিক অ্যাপ্লাই করার প্রয়োজন পড়তে পারে, দ্য ইউ আর গোয়িং টু ইউজ ফার্স্ট টাইম ইন রিসার্চ। যদি সেটা বিষয়বস্তুর সাথে মিলে যায়, সায়েন্টিফিক হয়, তাহলে এটা তোমার জন্য একটা আশীর্বাদ বয়ে আনবে। তুমি হয়তোবা হয়ে যেতে পারো এর প্রবক্তা। এই জন্য অ্যাডিশনাল জ্ঞান এই বাজারজাতকরণ গবেষণার একটি বৈশিষ্ট্য। এরপর ডাটা বেস প্রসেস। দেখো, বলা হয়ে থাকে ডাটা ইজ দ্য ব্লাড অফ মার্কেটিং রিসার্চ। উইদাউট ব্লাড no human being can move or alive. Without data no research can run even a single period of time. So data is the blood of marketing research. এই জন্য বলা হয় যে ডাটা হচ্ছে বাজারজাতকরণ গবেষণার রক্তকণিকার মতো। রক্তকণিকা ছাড়া যখন মানুষ বাঁচে না, তেমনি ডাটা ছাড়া, উপাত্ত ছাড়া বাজারজাতকরণ গবেষণা কোনো কাজই করতে পারে না। এই জন্য বলা হয় ইট ইজ ডাটা বেস প্রসেস। আর শুধু ডাটা হলেই হয় না, সেই ডাটাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। ডাটা অ্যানালাইসিস করাটাও বাজারজাতকরণ গবেষণার একটি অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা হলো, গবেষণাটা এমন হওয়া উচিত তা যেন সমাজের জন্য কল্যাণমূলক হয়, সমাজের জন্য হিতকর হয়, সমাজের জন্য এই গবেষণা যেন সমাধানের একটি দিক নির্দেশনা দিতে পারে। উন্নত কর্মসূচি যেটা করে হবে তা যেন সমাজের জন্য ক্ষতিকারক না হয়। এটা নিশ্চিতভাবে বলা যায় যেন এটা হিউম্যান ওয়েলফেয়ারকে এনশিওর করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 11টা বৈশিষ্ট্য পেলাম। আমাদের পড়ার আরও বৈশিষ্ট্য ছিল ইথিক্যাল ইস্যু। ইথিক মানে হচ্ছে নৈতিকতা। নৈতিকতা মানে হচ্ছে, আসলে রকিবুজ্জামান স্যারের কাছে নৈতিকতা হলো কাউকে ডিস্টার্ব না করা। ইথিক্স ইজ নট টু ডিস্টার্ব আদার্স। দেখো, পৃথিবীতে যত অশান্তি হয়েছে, যত যুদ্ধ বিগ্রত হয়েছে, যত হত্যাযজ্ঞ হয়েছে, তার মূলে রয়েছে কেউ কাউকে ডিস্টার্ব করেছে। দেখো, যদি আমরা একজনকে ডিস্টার্ব না করি তাহলে কোনো ঝামেলাই হবে না। এই জন্যই আমি আমার মতো করে, আমি নেভিসিপি মানুষ, অতি সাধারণ মানুষ, তবু আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সবাইকে সাহায্য করি, দেখবা পৃথিবীটা চমৎকার গ্রহ হয়ে যাবে। কিন্তু একজন যদি আরেকজনের পেছনে লেগে থাকি,
অনৈতিকভাবে, তাহলে দেখবা অশান্তি বাঁচবেই। কারণ কি জানো, কাউকে তুমি যদি তাড়াতে চাও তোমাকেও কিন্তু দৌড়াতে হবে, শুধু তাড়াতে গেলেও তোমাকেও দৌড়াতে হবে। হোয়াট এভার, মার্কেটিং রিসার্চের মাধ্যমে আমরা কী করি, একটা সমস্যাকে চিহ্নিত করি, সমস্যার ভেতরে ঢুকি, একটা রিসার্চ ডিজাইন করি এবং ডাটা কালেকশন করি, ডাটা প্রিপারেশন করি এবং একটা রিপোর্ট তৈরি করি, যাতে করে সিদ্ধান্ত গ্রহণকারী সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত গ্রহণকারী হচ্ছে ক্লায়েন্ট, এখানে সিদ্ধান্ত গ্রহণকারী হচ্ছে ক্লায়েন্ট বা মক্কেল। দ্বিতীয় হচ্ছে সাপ্লায়ার, যারা সরবরাহকারী। আর তৃতীয় হচ্ছে রেসপন্ডেন্ট, যারা সারাদানকারী। তার মানে হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন অফ মার্কেটিং রিসার্চ আমরা তিনটা পক্ষকে দেখতে পাই। মক্কেলের পক্ষ থেকে নৈতিকতা, সরবরাহকারীর পক্ষ থেকে নৈতিকতা, আরেকটা হলো তোমার যারা সারাদান করে তাদের পক্ষ থেকে নৈতিকতা। এর মধ্যে একটা পক্ষ যদি অনৈতিক হয় তাহলে সেই গবেষণার কাজ কিন্তু সঠিক হবে না। প্রথমে আসো আমরা মক্কেল বা ক্লায়েন্টের কথা বলি। মক্কেল বলতে যে প্রতিষ্ঠানের উপরে আমরা গবেষণাটা করছি তার যে মালিক, সেটাই হচ্ছে মক্কেল। এখন তুমি গবেষণার স্বার্থে মক্কেলের কাছে প্রশ্ন করতে পারো। আমরা এর পরবর্তী অধ্যায়ে যখন যাব তখন একটা জিনিস পাবো, it is very difficult to define the marketing problem accurately. And how can you define the marketing problem accurately? There are three ways. Discussion with the decision maker. এখানে যে ক্লায়েন্ট দেখছো উনি ডিসিশন মেকার। এখন ওনার সাথে যখন তুমি আলোচনা করবে তখন ওনার উচিত হলো, ওনার নৈতিকতা হলো গবেষণার স্বার্থে কোনো কিছু গোপন না করা। একটা গুরুত্বপূর্ণ তথ্য যা গবেষণার জন্য দরকার, সমস্যাটাকে সংজ্ঞায়িত করার জন্য দরকার, উনি করলেন কি, সেটা বাদ দিয়ে দিলেন, গোপন করলেন। তাহলে কিন্তু সমস্যাটা সঠিক হলো না। আবার এটাও ঠিক যে উনি মন উজাড় করে, যাতে করে তার আসল সমস্যাটা বের হয়, এমডি তার যাবতীয় গোপনীয় তথ্য, বিজনেসের ক্ষেত্রে যে গোপনীয়তা থাকে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সব গোপন কথা সে রিসার্চার বা গবেষককে বলে দিচ্ছে। এখন গবেষকের উচিত হলো, নৈতিকতা হলো এই তথ্যগুলোকে মালিকের পক্ষ হয়ে সংরক্ষণ করা এবং বাইরে কাউকে এগুলো না দেওয়া, যাতে এই ক্লায়েন্টের ক্ষতি হয়। আমার মনে হয় তোমরা একটা বুঝতে পেরেছ what I am going to tell you. Ethical consideration compiles in client, supplier and respondent. First one is client. Client means MD, the person who give you the research job, and you are a researcher. Your ethics is don't leak out any information that provided by client, and a client's ethics is provide everything whatever required for the research activities. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নৈতিকতাটা কি। এখন দ্বিতীয় যে বিষয়টা হলো সরবরাহকারী বা সাপ্লায়ার। নর্মালি আমরা জানি যে সাপ্লায়ার হচ্ছে তারা যারা ওই কোম্পানিকে কি করে, প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে। সাপ্লায়াররা কিন্তু কোম্পানির উৎপাদনের প্রাণশক্তি। এখন এই সাপ্লায়াররা যখন এই প্রশ্নের সম্মুখীন হবে তখন সাপ্লায়ারদের উচিত হবে প্রতিটি বিষয় সঠিকভাবে রিসার্চারের সামনে তুলে ধরা। একটা খাঁটি বাংলা বলি, মনে করে একটা খুন হয়েছে, একটা বাসায় একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারটাকে তদন্ত করার জন্য আসছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু ওই ঘরে যারা যারা ছিল তাদেরকে প্রশ্ন করা হবে। এখন বাইরের থেকে কেউ যদি ঢুকে মার্ডার করে যায় সেক্ষেত্রেও প্রশ্ন এক ধরনের হবে। আবার যদি খুনটা ঘরের ভিতরেই হয়, একজনের রহস্য থাকে, তাহলেও সন্দেহের দৃষ্টিতে কথা বলবে। বিভিন্ন ধরনের ইন্টারোগেশন সিস্টেম রয়েছে। এখন যে সমস্যাটা রিসার্চারের সামনে এসছে সেই সমস্যাটার একটা সঠিক ডেফিনেশন দেওয়ার জন্য
যদি তোমার সাপ্লায়ারের সাথে তা কথা বলার প্রয়োজন পড়ে, তখন অবশ্যই সাপ্লায়ারের নৈতিকতা হলো তাকে সঠিক তথ্য তুলে ধরা, এবং এই সাপ্লায়ারের কোনো তথ্য যদি ওই সাপ্লায়ার প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে যায়, যা গোপনীয়তা রক্ষা করার দরকার, সেই গোপনীয়তা রক্ষা করাও কিন্তু গবেষকের দায়িত্ব। ঠিক একইভাবে থার্ড যে ইথিক্যাল ইস্যু রয়েছে, রেসপন্ডেন্ট। যেমন মনে করো আমাকে প্রশ্ন করা হয়েছে গবেষণার স্বার্থে, আমি রেসপন্ডেন্ট, আমাকে স্যাম্পল ইউনিট হিসেবে সিলেকশন করা হয়েছে, আমি ইচ্ছা মতো মিথ্যে কথা বলতেছি, আমি মন গড়া কথা বলছি, কিন্তু আমার এই কথাগুলো যদি রিসার্চার বা সার্ভেয়ার সত্য বলে ধরে নেয়, তাহলে কিন্তু তার গবেষণার ডেফিনেশনটাও কিন্তু মিথ্যে হয়ে যাবে। তাহলে আমার আদর্শিক দিক কি বা নৈতিক দিক কি? আমি যা জানি আমি তাই বলবো, কোনো মিথ্যে তথ্য দেব না, কারো দ্বারা বায়াসড হব না, এবং গবেষণার বিষয়বস্তু সম্পর্কে জেনে যাতে করে গবেষক সঠিকভাবে এর গবেষণাটা করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব। এটা আমার নৈতিকতা। আর রেসপন্ডেন্ট হিসাবে যদি আমি এমন কিছু বলি যার গোপনীয়তা রক্ষা করা উচিত, সেক্ষেত্রে ওই যে রিসার্চার বা সার্ভেয়ার ডাটা কালেকশন করে, যে তার উচিত হলো ক্লায়েন্টের এই তথ্যগুলো বা রেসপন্ডেন্টের এই তথ্যগুলোকে গোপন রাখা, যাতে করে তার সামাজিক মান সম্মানের কোনো ক্ষতি না হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল ইথিক্যাল ইস্যু ইন মার্কেটিং রিসার্চ। ডোন্ট গেট বোর, আমার আরও 2টা টপিকস আছে, আমি সামান্য আরও 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেবো, তোমরা একটু কষ্ট করে সহ্য করো। হ্যাঁ, লক্ষ্য করো, আমাদের দেশে বাংলাদেশে রিসার্চ হচ্ছে। বাংলাদেশ কিন্তু অনেক কিছুতেই পরিবর্তন এসছে, অনেক বিষয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছে। এখন তোমরা যদি লক্ষ্য করো, বাংলাদেশে যতগুলো ব্লু চিপ কোম্পানি আছে, মানে ব্লু চিপ মানে ভালো ভালো কোম্পানি, বসুন্ধরা বলো, স্কয়ার বলো, অ্যাপেক্স বলো, আকিস গ্রুপ বলো, হ্যাঁ, তারপর তোমার ফার্নিচারের যে কতগুলো আছে, বা ইলেকট্রনিক্স গুড ওয়ালটন বলো, প্রত্যেকটা কোম্পানিরই নিজস্ব R&D রয়েছে। R&D হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, R&D ডিপার্টমেন্ট বলে। এই ডিপার্টমেন্টের কাজই হলো কোম্পানির চলমান প্রক্রিয়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানা এবং সে অনুযায়ী সমাধান করা। আবার পাশাপাশি দেখতে হবে মানে কোম্পানির ফিউচার প্ল্যান কি, সেই ফিউচার প্ল্যানের সাথে এই রিসার্চ ডিপার্টমেন্টের একটা ইনভলভমেন্ট রয়েছে। হাউ টু ওয়ার্ক, হোয়াট টু ডু, হোয়েন টু ডু, হাউ মাচ মানি নিড টু ডু, এইরকম বিষয়গুলো ওরা মানে তোমরা জানো তো যে রিসার্চ মানেই 4W1H। 4W1H মানে হচ্ছে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, আর একটা হচ্ছে হাউ। এই প্রশ্নগুলো দিয়েই মূলত রিসার্চের কাজ শুরু হয়। তাহলে দেখো, আমাদের দেশে মোটা দাগে এই মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে কি কি প্রবলেমগুলো হয়, এর 1 নম্বর সমস্যা যদি আমরা আলোচনা করি, এটা যুগ যুগ ধরে আসছে, আমরা এখন পর্যন্ত এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি। ফিলিপ কটলারের যে মার্কেটিং ফিলোসফি ছিল, সেই ফিলোসফির মধ্যে আমরা বলে থাকি যে আমরা মডার্ন মার্কেটিং সিস্টেমে বা এরাতে রয়েছি, যেখানে কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমার ইজ দ্য কুইন, কাস্টমার ইজ দ্য প্রিন্স, কাস্টমার ইজ দ্য প্রিন্সেস। এটা গোড়ার ডিম, এগুলো সব মিথ্যে কথা। এখনও আমাদের দেশে সেলার্স মার্কেট বা বিক্রেতার বাজার বিদ্যমান, আর বিক্রেতার বাজারে ক্রেতার কোনো মানে থাকে না, মানে মাসল থাকে না। মাসল না থাকার কারণে আমরা অনেক সময় বিক্রেতাকে প্রভাব বিস্তার করতে পারি না। আমাদের দেশে ক্যাব মানে হচ্ছে CAB, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ক্যাব হালে একটু অ্যাক্টিভ হয়েছে, ওরা রমজান মাসে অ্যাক্টিভ হয়, যখন ওই যে কোনো প্রাইস হাইক করে তখন অ্যাক্টিভ হয়, ভেজাল যখন ধরা, যেমন আমের সিজনে ওরা অ্যাক্টিভ হয় যে আমে ফরমালিন হলো কিনা। এবার তো তোমার কোভিড-19 কারণে মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরা ওয়ার্ক করছে না। তো আমি বলছি সংক্ষেপে, তোমরা বইয়ে আছে পড়ে নিবা, অবশ্যই প্রমিস করো তোমরা বইয়ে পড়বা। আমাদের দায়িত্ব হলো তোমাদের একটা গাইডলাইন দেওয়া, একটা লাইনে তুলে দেওয়া। তোমরা 4th ইয়ারে পড়ো, একদম লাস্ট ইয়ার, সুতরাং তোমাদের কিন্তু এই লাইন ধরে ধরেই পড়তে হবে। তাহলে কি বললাম, বিক্রেতার বাজার হওয়ার কারণে
আমরা এখনও আমাদের মনের মতো করে রিসার্চের কাজগুলো করতে পারি না। আরেকটা হলো ল্যাক অফ কম্পিটিশন। আমি যদিও তোমাদের বলেছি যে বর্তমানে একটা কোম্পানিকে ডোমেস্টিক এবং ফরেন উভয় কোম্পানিকেই মানে কম্পিটিশন করতে হয়, কারণ গ্লোবাল মার্কেট, ফ্রি অ্যাক্সেস, ফ্রি ট্রেড ইকোনমি, অবাধ বাণিজ্য নীতি। এই কারণে কি হচ্ছে, সব দেশের পণ্য আমাদের দেশে ঢুকতেছে, ফলে একটা কোম্পানিকে দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি কোম্পানিকেও মোকাবেলা করতে হচ্ছে। তথাপি আমি এখানে লিখছি ল্যাক অফ কম্পিটিশন। প্লিজ মা চুপ। এর কারণ হলো কোয়ালিটি জোনে প্রতিযোগিতার অভাব। দেখো এদেশে কি স্কোয়ারকে ফাইট করার মতো লোক আছে? হয়তো বলবো ব্যাক্সিমকো আছে। তো ব্যাক্সিমকো যদি হয় আর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যদি হয়, তাহলে আমরা এটাকে ডিওপলি বলতে পারি, পারফেক্ট কম্পিটিশন কিন্তু বলতে পারি না। আরও ধরো 4টা কোম্পানির আছে, তো তথাপি এটাকে পারফেক্ট কম্পিটিশন বলা যায় না। আর যেখানে পারফেক্ট কম্পিটিশন নেই, সেখানে ক্রেতার অধিকারের উপরে কোনো বাড়তি সুবিধা থাকে না, কারণ ওরা করে কি, সিন্ডিকেট করে নিজেরাই মার্কেটে সাজিয়ে ফেলে। একটা কৃত্রিম সংকট তৈরি করা বলো, প্রাইস ফিক্সেশন বলো, কাস্টমারের অধিকারকে রহিত করা বলো, এগুলো করতে পারে। ফলে কি হয়, এদেশে রিসার্চ করতে গিয়ে সঠিক ডাটা পাওয়া যায় না। আর আমাদের দেশে রিসার্চ করতে গেলে এই কাজটা খুব ব্যয়বহুল হয়। কারণ কি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, প্রবলেমটাকে আইডেন্টিফাই করা অনেক টাফ হয়ে যায়, মানে অনেক সময় লাগে। কারণ কোনটা যে আসল সমস্যা এটা বের করা অনেক মুশকিল হয়ে যায়। ওই যে ইথিক্যাল কনসিডারেশনের মানে আনইথিক্যাল ইস্যু থাকে বেশি। সবাই মানে কি করে, বালিশ চুরি হয়ে গেছে দেশে, তাই না? মানে ওই যে কদিন আগে ঢাকা মেডিকেলে 1 মাসে 20 কোটি টাকা খরচ না কি হলো, তুমি দেখবা খুঁজতে গিয়া লুক পাবা না। এটা হয় কি, এই যে জবাবদিহিতার অভাব, এই জন্য কি হয়, যে কোনো কাজে দেখবা এক্সপেন্সিভ হয়ে যায়। গভর্নমেন্টের কাজ মানে এক্সপেন্সিভ হয়ে যায়। আমি বলছি না যে এটা মানে এটা কেউ ইন্টেনশনালি করে, আসলে সিস্টেমটা এরকম। সিস্টেমের কারণেই দেখা যায় যে বড় বড় রিসার্চের ক্ষেত্রে দেখবা ব্যয়বহুল হয়ে যায়, সময় বেশি লাগে, শ্রম বেশি লাগে, টাকা বেশি লাগে। আর হলো বিশ্বাসযোগ্যতার অভাব। যে তথ্যটা আমি পেলাম আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তোমরা মনে, সরি, কল আসছিল বলে চলে গেছিল। পরিসংখ্যানের সাথে কিন্তু দেখো রিসার্চের একটা মিল রয়েছে। কি মিল রয়েছে? আমরা ডাটাগুলো কালেকশন করি, রাইট? ফিল্ড ওয়ার্কের মাধ্যমে ডাটাগুলো কালেকশন করি। এখন এই ডাটার যে ভ্যালিডিটি আছে, এই ডাটা যে সঠিক ভুয়া না, আমি এটা কেমন করে প্রমাণ করব? তখন করি কি, আমরা ডাটা প্রেজেন্টেশনের মাধ্যমে কি করি, একটা আনগ্রুপ ডাটাকে গ্রুপ ডাটা করি, মিন মিডিয়ান মোড করি, তারপরে বলি ইফ মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান, মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড, দেন দ্য ডাটা ইজ ভ্যালিড। এটা বলে থাকি, তাই না? মোস্ট অফ দ্য কেসেস যদি মিন বড় হয়, তার চেয়ে মিডিয়ান ছোট হয়, মোড তার চেয়ে ছোট হয়, তাহলে আমরা বলি কি যে ডাটা ইজ কারেক্ট। কিন্তু সবসময় এটা সত্য হয় না। আমাদের সমস্যা হলো আমরা যে তথ্যগুলো পাই তার উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। ফলে রিসার্চ প্রলম্বিত হয় এবং রিসার্চের মধ্যেও আত্মবিশ্বাস কমে যায়। ল্যাক অফ সেকেন্ডারি ডাটা ব্যাংক। ডাটা ব্যাংক মিনস পাবলিশড ম্যাটেরিয়ালস। আমাদের দেশে অধিকাংশ কোম্পানিগুলোই যে গবেষণাগুলো করে ফলাফল পর্যায়ে যায়, এগুলো ওরা পাবলিশড করে না। ওরা নিজেদের সম্পদ মনে করে নিজেদের রাখে, ডাটা ব্যাংকে রাখে। ফলে হয় কি, যে আমি মনে করো যে সমস্যায় এখন পড়েছি, এক্স কোম্পানি ওই সমস্যায় পড়েছিল, তাহলে এক্স কোম্পানির ডাটা যদি আমি পাই, তাহলে আমি একটা গাইডলাইন বা ব্লু প্রিন্ট বা ফ্রেমওয়ার্ক পাবো। কিন্তু এক্স কোম্পানি আমাকে এগুলো দেবে না, অ্যাভেলেবল না। ফলে একটা সমস্যা হয়। আরেকটা হলো ট্রেন্ড ফিল্ড ওয়ার্কার। এখানে যারে তারে ধরে নিয়ে, যেমন গত পরশুদিনও আমাকে ফোন করেছে যে তার কিছু লোক লাগবে, কি সার্ভে করবে। সার্ভে করে কি, যে ঢাকা শহরে যে সমস্ত কাপলরা কর্মজীবী, অর্থাৎ হাজব্যান্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, তাদের ছোট বাচ্চা আছে 10 বছরের কম, বাসায় কোনো কাজের মেয়ে নেই, তাদের লাইফস্টাইল কেমন হচ্ছে কোভিড-19 কালে, এটা করার জন্য তাদের লোক দরকার। এখন এত সুন্দর একটা আইডিয়া, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা আইডিয়া, ভালো আইডিয়া, কিন্তু এরকম ট্রেন্ড লুক পাবা তুমি? এরা গাছতলায় বসে বসে ফিল আপ করবে ফর্ম।
মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড লিখে জমা দিয়ে দিবে। এটা হলো আনইথিক্যাল জব, যা রেসপিয়ার একজন সার্ভেয়ারের করা উচিত নয়। এটাও একটা প্রবলেম বাংলাদেশে। ল্যাক অফ রিসার্চ অর্গানাইজেশন, আমাদের দেশে অর্গানাইজেশনের ফার্ম নেই, অর্গানাইজেশন বানানটা ভুল হয়েছে। আমাদের দেশে রিসার্চ ফার্মের খুব ঘাটতি। আমাদের বড় বড় কোম্পানিগুলো নিজস্ব ফার্ম রয়েছে, কিন্তু বড় বড় সমস্যাগুলো ওরা সমাধান করতে পারে না অনেক সময়। ফলে কি প্রফেশনাল রিসার্চ অর্গানাইজেশন খোঁজা হয়, কিন্তু এদিকেও বাংলাদেশ একটু পিছিয়ে আছে। ল্যাক অফ রিসার্চ এক্সপার্ট, আমরা জানি ডাক্তারি বিদ্যায় অনেক বড় বড় এক্সপার্ট আছে, উকিল বড় বড় উকিল আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু বড় বড় গবেষক নাই এই দেশে। কারণ কি জানো, এদেশে গবেষণা কাজটাকে খুব ডিসকারেজ করা হয়। এক্সপার্ট নাই। বিদেশে যাবা তুমি, একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট, তুমি প্রবলেম বললেই বলে দিবে কি হয়েছে। এমন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট বিদেশে আছে, প্রবলেম শুনলেই সমাধান করে দিতে পারে। আর এদেশে গবেষণায় প্রচুর সময় ব্যয় হয়, বারবার বাজেট পর বাজেট, এই শিফট থেকে ওই শিফট, এই শিফট থেকে ওই শিফট, এগুলো হয়। ফলে কি হয়, টাইম কনজিউমিং হয় বা সময় বেশি ব্যয় হয়। আর একটা হলো সামাজিক একটা বিধিনিষেধ রয়েছে, তাছাড়া সরকারি পৃষ্ঠপোষকতারও অভাব রয়েছে। আমি লাস্ট টপিকস নিয়ে তোমাদের বলছি, কারণ এটা শেষ করতেই হবে। এটা আমি এটা আর পড়াবো না। তোমাদের প্রথম লেকচারে কিন্তু এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। তাহলে কি করতে হবে? যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, ভালো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডাটা ব্যাংক তৈরি করতে হবে, আধুনিক যন্ত্রপাতি, ডাটা কালেকশনের আধুনিক যন্ত্রপাতি, যেমন দেখো বিদেশে যেমন ফোকাস গ্রুপ ডিসকাশন, প্রজেক্টিভ টেকনিক, তারপর হচ্ছে মিরর অ্যানালাইসিস, শ্যাডো অ্যানালাইজ, অনেক ধরনের। এখন তো আধুনিক যুগে কত ধরনের রুল প্লেয়িং আছে, আধুনিক যন্ত্রপাতি বেরোয়েছে। এমনও মেশিন আছে, তুমি মিথ্যে বললে না সত্য বললা, লাই ডিটেক্টিং মেশিনও আছে। হ্যাঁ, লাই ডিটেক্টর, আমার মেয়ে বলতেছে, আমি বলেছি লাই ডিটেক্টিং মেশিন, ও বলছে লাই ডিটেক্টর। ওকে, হোয়াট এভার। ইনক্রিজ কম্পিটিশন, প্রতিযোগিতা বাড়াতে হবে। মনে রাখবা, যত বেশি প্রতিযোগিতা হবে এর বেনিফিট কাস্টমাররা পাবে। ও বলবে একটা কিনলে একটা ফ্রি, একজন বলবে একটা কিনলে 1.5টা ফ্রি, একজন বলবে একটা কিনলে 2টা ফ্রি। তার মানে কি, কম্পিটিশন রেজাল্টেড দ্য বেনিফিট অফ দ্য কাস্টমার। ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, অনেক সময় দেখা যায় যে গবেষণার যে প্রচুর অর্থ লাগে, এই অর্থটা বরাদ্দ পায় না। অর্থাৎ R&D ডিপার্টমেন্টকেও তুমি যদি রিসার্চ করতে দাও, সেক্ষেত্রে তারা একটা বাজেট দেয়, সেই বাজেট অনুযায়ী তারা কি করে না, তারা বাজেটটা পায় না। এই জন্য পর্যাপ্ত ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে। আর ইন্ট্রোডিউস R&D ইন অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশন বানানটা ভুল হয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে বাধ্যতামূলকভাবে R&D থাকতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন থাকতে হবে। অ্যাপ্লাইং মার্কেটিং কনসেপ্ট, হোয়ার ইট ইজ কল্ড কাস্টমার ইজ দ্য কিং, কুইন, প্রিন্স আর প্রিন্সেস, কাস্টমার ইজ দ্য লাস্ট ওয়ার্ড, কাস্টমার ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড। এই শব্দগুলো অবশ্যই আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে দেখবা যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কোঅপারেশন অফ রেসপন্ডেন্টকে অবশ্যই, রেসপন্ডেন্ট কিন্তু এখানে আমরা যে বলি যে ডাটা হচ্ছে ব্লাড, আর ডাটা প্রোভাইডারকে রেসপন্ডেন্ট। সুতরাং ডাটা প্রোভাইডার যারা রেসপন্ডেন্ট, তারা যে ব্লাড দিচ্ছে, সে ব্লাডটা যেন বিশুদ্ধ ব্লাড হয়। এই যে ইয়াবা খাওয়া, হেরেন্সি খাওয়া ব্লাড যেন না হয়। আই এম সরি ফর ইউজ দিস স্ল্যাং ওয়ার্ড। তো আমাদের রক্তটা হতে হবে বিশুদ্ধ, এখানে আমি বলছি ডাটাটা হতে হবে বিশুদ্ধ। ইফেক্টিভ সুপারভিশন অফ ম্যানেজমেন্ট, এখানে আমাদের যে ম্যানেজমেন্ট থাকে, আমাদের দেশের যে নিয়ম, যে একটা সবসময় দ্যার ইজ এ ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্কস ইন দ্য এনভায়রনমেন্ট অর জব এনভায়রনমেন্ট। এই ম্যানেজমেন্টকে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে, কোঅপারেটিভ হতে হবে। আর সরকারের পৃষ্ঠপোষকতা তো একেবারেই জরুরি, কারণ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান এগুতে পারে না। আই এম সরি ফর টেকিং মাচ মোর টাইম, বাট শুরু করতে গিয়ে কিন্তু কয়েকবার এই স্লাইড ঘোরাটোরা করতে আমার 10 মিনিট সময় লেগেছিল। কাজেই তোমরা কেউ বোর হয়েও না, বিরক্ত হয়েও না। আমার লেকচার এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার ইনশাল্লাহ হাজির হব নতুন একটা লেকচার নিয়ে। এই অধ্যায়ের এই কোর্সের দ্বিতীয় অধ্যায়ের উপরে আমি আমার শিডিউল ক্লাস নেব। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনলাইন ক্লাসগুলো কিন্তু
হয়তোবা টাইমের দিকে একটু এদিক সেদিক হতে পারে, তোমরা কিন্তু এগুলো নিয়ে খুব বেশি করবা না। আর বই, হ্যাঁ কিরণ তুমি বলছো বই বই কিনবা, আমি বলে দিয়েছি প্রথম ক্লাসে খন্দকার মাসুদুজ্জামান স্যারের বই কিনবা, সিটি কলেজের রাইটার, এই বই কিনবা। আমি আর 1 মিনিট সময় নেব, কারো যদি কোনো প্রশ্ন থাকে করো। আমি অনেক কথা বলে ফেলেছি, আই এম সরি। আর কারো থ্যাংক ইউ গৃহীত হলো। স্যার বুক 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 নেম বলেন। বাজারজাতকরণ গবেষণা, খন্দকার মাসুদুজ্জামান, প্রফেসর, ঢাকা সিটি কলেজ। এই বইটাই কিনবো, অন্য কোনো বই কিনলে পিড়াবো আমি। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? রিসিভ, থ্যাংক ইউ। 30 সেকেন্ড মোর। ওকে, বাই বাই।